হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আজ থেকে আমাদের শুরু হলো এক্সপেক্টেড পেপার। এই এক্সপেক্টেড যে রিজনিং এর পেপার কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে সেটা হচ্ছে রেলের 99 যে শিফট হয়েছিল তোমাদের 2022-এ সেটা, প্লাস 2024-এর আরপিএফ, এসআই, আরপিএফ কনস্টেবল, টেকনিশিয়ান, এলপি, জেই, এনটিপিসি যত পরীক্ষা হয়েছে যেখানে যেখানে রিজনিং আছে প্রত্যেকটা জায়গাকে মাথায় রেখে এই সেটগুলো বানানো হয়েছে, এবং এই সেটগুলো দেখার পর দেখবে এক্স্যাক্টলি সেম প্যাটার্নে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার 100% পসিবিলিটি রয়েছে। তো এই সেটগুলো প্রত্যেককে আমি বলবো ভালো করে করবে, ঠিক আছে? আগামী দিনে আমরা পার্টিকুলার কোনো একটা টপিকের উপরও কিন্তু ক্লাস আনবো, ঠিক আছে? ক্লাসটা দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং ডেফিনেটলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ ভিক্টর এডুকেশন কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের নাম্বার 1 চ্যানেল যেটা কিন্তু রেলের জন্যই ডেডিকেটেডলি পড়ায়। প্রথম প্রশ্ন আমাদের সামনে বলেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু একদম নতুন একটা টাইপের অ্যানালজি যেটা পরীক্ষায় আসছে। আমরা জানি যে এই যে হ্যাশট্যাগের সঙ্গে এলপি, মানে হ্যাশট্যাগের বদলে এখানে তিনটে লেটার কোনগুলো বসবে এই অপশনটার মধ্যে, যেখানে এটার সঙ্গে এর যা সম্পর্ক সেখানে এই পিএসবি সঙ্গে পার্সেন্টেজের, অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে একটা একই সম্পর্ক হবে, ঠিক আছে? দেখ কি করব, আমরা নাম্বারিং করে নেব। এলপিআর এর নাম্বারিং কত, আর আমরা এখানে করব যে পিএসভি এর নাম্বারিং কত। দেখো এল এর প্লেস ভ্যালু কতটা, এল এর প্লেস ভ্যালু 12, পি এর প্লেস ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে 16, আর এর প্লেস ভ্যালু হচ্ছে আর এস অর্থাৎ 18। ওকে, 12, 16, 18। দেখো এইচ এন টি, আমি প্রথমটা ধরেই করছি। এইচ এর প্লেস ভ্যালু কত, 8, ঠিক আছে? এন এর প্লেস ভ্যালু 14, টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20। তাহলে 8 থেকে 12 প্লাস 4, 14 থেকে 16 প্লাস 2, আর 20 থেকে 18 হচ্ছে -2। আবার এখান থেকে, কারণ দেখো এটা পিএসভিটা এখানে রয়েছে, পিএসভি থেকে আমি পার্সেন্টেজে আসছি, পিএসভি থেকে যদি পার্সেন্টেজে আসি তাহলে আমি দেখব যে আমার এইখান থেকে এই দিকে আসতে হবে। তাহলে এই সোজা আমরা অপশন এটাকে আমরা দেখছি, অপশন এটাকে দেখবো টিইউটি। যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে না, তখন তোমরা এগুলো কিন্তু মুখে মুখে করতে পারবে, মুখে মুখে নাম্বারিং গুলো ক্যালকুলেট করতে পারবে। কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি তাই দেখিয়ে করাচ্ছি। দেখো পিএসবি থেকে নিশ্চয়ই এটা এমন হবে যে পি থেকে +2ই হতে হবে। তাহলে +2 যদি হয়, পি এর ভ্যালু কত না, পি এর ভ্যালু হচ্ছে 16, 16, 17, 18। দেখো টি হচ্ছে, কিন্তু ভালো করে বুঝবে, পি এর প্লেস ভ্যালু কত না 16। তাহলে দেখো এটা 8 থেকে কত হচ্ছে 12 +4 হয়েছে। তাহলে পি এর ভ্যালু যদি 16 হয়, +4 যদি হয় 20, অর্থাৎ টি হতে হবে একদম ঠিক। এস এর ভ্যালু কত, তা এস এর ভ্যালু স্যার হচ্ছে, দেখুন এস এর ভ্যালু হচ্ছে আমার 19। তাহলে 19, আর এটা কত রয়েছে, তার দ্বিতীয়টা কত হয়েছে, 2 হয়েছে। তার মানে 19, 20, 21। দেখো ইউ এর প্লেস ভ্যালু 21। ভি এর কত না, ভি এর হচ্ছে 22, 22 -2, দেখো এখানেও -2 টি, তার মানে অপশন নাম্বার এটাই কিন্তু সঠিক। বুঝতে পেরেছো? মানে দ্বিতীয়টা কিন্তু করার দরকার নেই, আমি তো এখানে ভ্যালু গুলো পেয়ে গেছি। এখানে যা ভ্যালু হচ্ছে +4, +2, -2, এখানেও সেই একই হবে যে +4, +2, -2। নাহলে তো জিনিসটা মিলবে না। আমাকে এইটার সঙ্গে এইটার যা সম্পর্ক, এইটার সঙ্গে এইটার সেম সম্পর্ক বার করতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? এই টাইপটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট টাইম প্রত্যেকটা পরীক্ষায়। তোমাদের এনটিপিসি সিবিটি 2, তোমাদের রিজনিং এর গ্রুপ ডি, তোমাদের টেকনিশিয়ান, তোমাদের এলপি, প্রত্যেকটা পরীক্ষা আসবে। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন আমাদের সামনে, চলো 2 নম্বর প্রশ্ন দিয়েছে ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন। দেখো ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন অনেকে অনেক আজে বাজে শর্ট ট্রিক ইউজ করে, আমিও শর্ট ট্রিক ইউজ করতে পারি, কিন্তু দেখো শর্ট ট্রিক সব অঙ্কের ক্ষেত্রে খাটে না। তাই আমি সবসময় তোমাদের ইউনিক ট্রিকেই করাই, যে ট্রিকটা তোমাদের মনে রাখতে হয়। বারবার বলি, দেখো দুবার রাইট ডিরেকশনে মোড়া মানে কি, আমি নর্থের দিকে যাচ্ছিলাম, দুবার রাইট ডিরেকশনে মুড়লাম, তার মানে এখন আমি সাউথের ডিরেকশন থাকবো। কারণ নর্থ রাইট মানে ইস্টের দিকে, আবার রাইট মানে হচ্ছে সাউথের দিকে। দুবার রাইট মানে অপোজিট ডিরেকশন, যে ডিরেকশনে ছিলাম তার অপোজিট ডিরেকশন। দুবার লেফট মানে যে ডিরেকশন ছিলাম তার অপোজিট ডিরেকশন। 4বার রাইট, যেখানে যাচ্ছিলাম তার থেকে 4বার রাইট মানে সেম ডিরেকশন। 4বার রাইট মানে ঘুরে ফিরে সেম ডিরেকশন, এটা আমরা জানি। কিন্তু যখনই এইরকম বারবার তোমাকে বলবে ডানে বানে, ডানে বায়ে, ডানে বায়ে, এবং এইরকম কিলোমিটারে দিয়ে দেবে, তখন কিন্তু বেসিক মেথড ইউজ করাটাই বেসার, মানে বেশি বেটার। কিউ কি করছে, পি বিন্দু থেকে শুরু করেছে। দেখো কিউ কি করেছে না, আমার কিউ পি বিন্দু থেকে শুরু করেছে, ভালো কথা। পি বিন্দু থেকে শুরু করে কি করেছে না, দক্ষিণ দিকে 2 কিলোমিটার গেছে, দক্ষিণ দিকে 2 কিলোমিটার গেছে, তারপর সে ডান দিকে গেছে, ডান দিকে 3 কিলোমিটার গেছে, খুব ভালো কথা। ড্রাইভ করে এবং ডান দিকে 3 কিলোমিটার গিয়ে আবার ডানে মোড় নিয়ে 11 কিলোমিটার ড্রাইভ করে। দেখো এখানে কিন্তু সে 11 কিলোমিটার গেছে, ভালো কথা, 11 কিলোমিটার গেছে, ঠিক আছে?
তারপর সে ডানে মোড় নেয় এবং 4 কিলোমিটার ড্রাইভ করে। 4 কিলোমিটার ড্রাইভ করেছে মানে এখানে চলে এসেছে, কারণ দেখো এই অবধি 3, তার মানে এদিকে 1। 4 কিলোমিটার ড্রাইভ করে এবং বামে মোড় নেয়। দেখো 4 কিলোমিটার ড্রাইভ করে বামে মোড় নিয়েছে মানে এই দিয়ে গেছে, বামে মোড় নেয়, ড্রাইভ করে তারপর ডানে মোড় নেয় এবং 2 কিলোমিটার ড্রাইভ করে। ভালো করে বোঝো, 4 কিলোমিটার ড্রাইভ করে কোনটা, এটা 11, এটা 4, এবং বামে মোড় নেয় এবং 3 কিলোমিটার ড্রাইভ করে, তার মানে এটা 3। ঠিক আছে, ছবিটা একটু নিচের দিকে নামিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ওকে, এটা হচ্ছে 3, 3 দিয়ে গেছে, বামে মোড় নিয়ে 3 দিয়ে গেছে, মানে 3 কিলোমিটার গেছে। তারপর সে ডানে মোড় নেয় এবং 2 কিলোমিটার ড্রাইভ করে। দেখো তারপর এদিকের মুখ রয়েছে, তারপর ডানে এবং 2 কিলোমিটার ড্রাইভ করেছে। তার মানে দেখো এটা 4, আর এদিকে আরো এদিকে কিন্তু 2 এসেছে। ওকে, 4 কিলোমিটার ড্রাইভ করে, সরি 2 কিলোমিটার ড্রাইভ করে এবং শেষে ডানে মোড় নিয়ে 12 কিলোমিটার। ভালো করে দেখো এইটা কত, এটা 3, আর এটা দেখো 11, তার মানে 3 একে 4, অর্থাৎ দেখো 12 কিলোমিটার। 12 কিলোমিটার মানে ঠিক এই জায়গাটা চলে আসবে। ভালো করে বোঝো, এই এর সোজাসুজি আসবে। ভালো করে বোঝো, কেন বললাম স্যার সোজাসুজি আসবে, কারণ এটা তো 3, আর এই পর্যন্ত এটা যদি 3 হয়, এই পর্যন্ত কত, এটা টোটাল 11, তাহলে 11 থেকে 2 বাদ দাও, 11 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত না 9, 10, 11, 12, দেখো 9 যুক্ত 3 দেখো 12, তার মানে এই সোজা কিন্তু আমার 12, অর্থাৎ এইটা কিন্তু 12। ক্লিয়ার করতে পেরেছি? এই লাইনিং গুলো তোমাকে ঠিক করতে হবে, লাইনিং ঠিক করলেই তোমার অঙ্ক রেডি। 12 কিলোমিটার ড্রাইভ করে এসছে এবং ও বিন্দুতে এসে থেমেছে। এবার বলেছে ও বিন্দুতে থামে, তাহলে পি বিন্দুতে পৌঁছানোর জন্য তাই কত দূর যেতে হবে। ভালো করে বোঝো, আমার এই পর্যন্ত কত ডিস্টেন্স, এই পর্যন্ত না এইটা 3 আর এটা 4, তার মানে এইটা 1 কিলোমিটার, আর এই পর্যন্ত কত ডিস্টেন্স, 2 কিলোমিটার, মানে 2 + 1, 3 কিলোমিটার ডিস্টেন্স। অর্থাৎ পি বিন্দু যদি যেতে হয় কোন দিকে যাব, আমার বর্তমানে এই দিকে যেতে হবে, অর্থাৎ ওয়েস্টের দিকে যেতে হবে এবং 3 কিলোমিটার যেতে হবে। অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করালাম তাই দেরি হয়েছে, কিন্তু যদি তোমরা নিজেরা করো বা যদি আমি এমনিই করতাম তাহলে কিন্তু অনেকটা ফাস্ট হতো। বুঝতে পেরেছো? আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি তাই কিন্তু দেরি হচ্ছে, বিষয়টা এটাই, আর কিছুই না। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমি। সেই দেখো কন্ডিশনাল কোডিং, অর্থাৎ কন্ডিশনাল কোডিং কিন্তু তোমাদের আসবেই, কন্ডিশনাল কোডিং তোমাদের পড়বে। কন্ডিশনাল কোডিং বিষয়টা কি, এখানে একটা লেটার আর কোড দেওয়া থাকে, আর এখানে 3টে করে কন্ডিশন দেওয়া থাকবে। আমি এখানে বাংলায় কন্ডিশন গুলো দিয়ে দিয়েছি, কারণ বাকিটার বাংলায় দেওয়ার কোনো মানে নেই। আর এখানে এইরকম একটা তোমার দেওয়া থাকবে, এবার এইটার উপর ভিত্তি করে তোমার কন্ডিশন গুলো দেখতে হবে যে কোন কন্ডিশনটা তোমার সাথে মিলছে। যেমন দেখতে পাচ্ছি SEMTU বলেছে ইফ দা ফার্স্ট লেটার ইজ এ ভাওয়েল, তাহলে ফার্স্ট লেটার তো ভাওয়েল নেই, তাহলে প্রথমটা কেটে দাও। if the first and last letter vowel, first and last letter vowel but first letter vowel নয়, কেটে দাও। তার মানে তিনেরটা ডেফিনেটলি মিলবে। if the, এমন নয় যে 3 নম্বরটা মিলবে, নাও মিলতে পারে, বাট তবু পড়ে নেবে। সেকেন্ড এন্ড লাস্ট লেটার আর ভাওয়েল, দেখো সেকেন্ড এন্ড লাস্ট দুটো ভাওয়েল একদম মিলেছে, দেয়ার কোড আর টু বি ইন্টারচেঞ্জ, মানে ইউ এর কোডটা ই নেবে, ই এর কোডটা ইউ নেবে। তাহলে ই এর কোড কত না স্যার, ই এর কোড 2, তার মানে সেকেন্ড পজিশনে কিন্তু আমার 2 থাকবে। সরি, সেকেন্ড পজিশনে বলছি, লাস্ট পজিশনে আমার 2 থাকবে, লাস্ট পজিশনে 2 এই দুটো অপশনে রয়েছে। আর সেকেন্ড পজিশনে 7 থাকবে, সেকেন্ড পজিশনে 7 দেখো অপশন এ তে রয়েছে, সো অপশন এ উইল বি রাইট অ্যান্সার। কারণ কি, ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু 7, আর 7টা তো ই তে থাকবে, তাহলে ই তে 7 থাকবে, আর ই এর ভ্যালুটা হচ্ছে ইউর জায়গায় থাকবে। কারণ বলেছে ই এবং ইউ এর যে ভ্যালু, এবার ই এবং ইউ এর ভ্যালু কোথায় পাবো না এই বক্সটার মধ্যে পাবো, সেই ভ্যালুটা কিন্তু কি হবে, সেই ভ্যালুটা কিন্তু ইন্টারচেঞ্জ হবে। দেখো এখানে ইন্টারচেঞ্জ হয়েছে ভ্যালু, এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে আমার 2, সো অপশন এ উইল বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, আচ্ছা নেক্সট প্রশ্ন ব্লাড রিলেশন, একদম ঠিক। অর্থাৎ তুমি চ্যাপ্টার গুলোকেও খেয়াল করবে যে কোন কোন চ্যাপ্টার থেকে আমি প্রশ্নগুলো দিচ্ছি, কারণ এই চ্যাপ্টার গুলো থেকে ভবিষ্যতে প্রশ্ন আসবে। দেখো এরকম একটা কোডিং দিয়ে দিয়েছে, তারপর এইটার উপর ভিত্তি করে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত সেটা তোমাকে বলতে হবে। এবার করি, দেখো এম মাইনাস এন, এ হলো বি এর ভাই, তার মানে কি এম হলো এন এর ভাই। আর তোমাদের কিন্তু ইউনিক যে লাইনিং প্রসেসটা সেটাও বলেছি, একটা রেখা মানে ভাই বা বোন, প্লাস থাকলে ভাই, মাইনাস থাকলে বোন। আর কাপল হলে, ম্যারিড কাপল হলে ডবল বন্ড দিয়ে করি, আর যখন জেনারেশন গ্যাপ করি তখন নিচের দিকে আনি। ওকে, চলো, এম মাইনাস এন মানে কি, এম হচ্ছে এন এর ভাই, এন ইন্টু ও মানে কি, এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ এন হলো ও এর স্ত্রী। এন যেহেতু ও এর স্ত্রী, তার মানে ও ডেফিনেটলি স্বামী, স্বামী স্ত্রীর বিয়ে হবে। তারপর হচ্ছে ও ভাগ পি মানে কি, এ হলো বি এর পিতা, অর্থাৎ ও হলো পি এর পিতা। ভালো কথা, পি প্লাস কিউ মানে কি, এ হলো বি এর মা, তার মানে পি হলো কিউ এর মা, পি হলো কিউ এর মা। ভালো কথা, এইটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এবার বলেছে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত।
অর্থাৎ এম কিউ এর কে হয়। দেখো কিউ এর মা পি, পি এর মা এন, পি এর বাবা যদি ও হয় তাহলে পি এর মা এন, তাহলে পি এর মায়ের অর্থাৎ কিউ এর মায়ের মায়ের ভাই। ভালো করে বুঝবে, মানে কিউ এর মায়ের মামা অর্থাৎ কিউ এর মায়ের মায়ের ভাই। দেখো এখানে লেখাই রয়েছে মায়ের মায়ের ভাই। তাহলে কিউ এর এম কে হয় না, কিউ এর মা তার ভাই অর্থাৎ মায়ের মায়ের ভাই। বুঝতে পারলাম? পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। নেক্সট প্রশ্ন কি বলেছে, একটা অ্যানালজি দিয়েছে। এরকম নাম্বার অ্যানালজি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, যেগুলো এসএসসি আর এসএসসি তেও আছে টিসিএস প্যাটার্নে। হ্যাঁ, কঠিন আসতে পারে, সহজ আসতে পারে। আমাদের কি করতে হবে, সবসময় স্কোয়ার, কিউব, গুণ, ভাগ, নাম্বার এগুলো কিন্তু করতে হবে, বাট আপোস এই নাম্বারটা কিন্তু অপারেশন করলে হবে না। যেমন দেখো, ভালো করে দেখো, আমি যদি বলি 4 2 8, ঠিক আছে, 4 2 8 প্লাস, বা এটাও যদি করি, দেখো ভালো করে বোঝো, দেখতেই পাচ্ছ 4 এর স্কোয়ার, হ্যাঁ এরকম যদি করি যে 4 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, দেখো 16 যুক্ত 4 সমান 20। এটাও দেখো 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 36 যুক্ত 25 থেকে কি হয় না 61 হয়। তাহলে এখানেও করতে হবে 7 স্কোয়ার, 2 এর 7 স্কোয়ারই তো 49, 45 কম হয়ে গেছে। 4 স্কোয়ার 16, 16 যুক্ত 36, 36 আর 16 কত হয়, 36 হচ্ছে 46, হবে না, এটা তো হবে না, এটা হবে। দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 16 9 25, ওটা ট্রিপলেট আর কি, 16 9 25 একদম হবে। তো অপশন ডি উইল বি এখানটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো বিভিন্ন ভাবে তোমাকে জাস্ট অপারেশনটা করতে হবে, তোমাকে দেখতে হবে। আজকে যদি এটা বড় ভ্যালু থাকতো, বড় ভ্যালু থাকলে আমি কি করতাম, কিউবে যেতাম। তো ভ্যালু গুলোকে দেখতে হবে। দেখতে পাচ্ছ মাঝখানের ভ্যালু বড়, দুপাশের ভ্যালু ছোট। সবসময় আমরা ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুতে যখন অপারেশন করব, তখন এই দুটো ভ্যালুকে গুণ করে বা এই দুটো ভ্যালু স্কোয়ার নিয়ে তারপরেই মাঝখানের ভ্যালুটাই যাব। কি বললাম মাথার মধ্যে ঢুকেছে বিষয়টা? কি বললাম মাথার মধ্যে ঢুকেছে বিষয়টা? এই বিষয়টাই কিন্তু বুঝতে হবে। ওকে, চল নেক্সট প্রশ্নেতে আমি চলে যাব। দেখো খুব ভালো একটা প্রশ্ন, তবে এই প্রশ্নগুলো করার জন্য কিন্তু ভীষণ ক্যালকুলেটিভ হতে হবে এবং মাইন্ডটাকে একটু ঘাটাতে হবে। কিভাবে মাইন্ড ঘাটাবে আমি তোমাদের বলছি। বলছে ইফ ডব্লিউ স্ট্যান্ডস ফর ভাগ, ডব্লিউ স্ট্যান্ড ফর ভাগ, ডব্লিউটা ভাগ, এক্সটা হচ্ছে ইনটু, ওয়াইটা হচ্ছে পজিটিভ অ্যান্ড জেডটা হচ্ছে নেগেটিভ। ভালো করে বুঝবে। তাহলে এইগুলোর অ্যান্সার মানে এইগুলোর অপারেশন করে কোথায় আমরা 908 পাবো? কি পাবো? 908 পাবো আমি। দেখো 128 ইন্টু 32, ওয়াই মানে কি প্লাস 120, জেড মানে কি, জেড মানে হচ্ছে আমাদের -64, আর ডব্লিউ মানে ভাগ। ভালো করে ভেবে দেখো, আমি যদি 128-এর সঙ্গে 32 গুণ করি, তার সঙ্গে 120 যোগ করি, আর মাইনাস মাত্র 16 ভাজিত 64 মানে কি 16 4 64 -4 করে, তাহলে তো অনেক বড় ভ্যালু চলে আসবে। তুমি বলবে কি করে স্যার? আরে ভাই 128-এর সঙ্গে 32 গুণ করলে তো অনেক বড় ভ্যালু আসবে, তার সঙ্গে আবার 120 যোগ করবে আর মাইনাস মাত্র 4, কারণ 16 4 64, এটাতে 908 কখনোই হবে না, 908-এর অনেক বড় ভ্যালু আসবে। ডিজিট দেখেই বোঝা যাচ্ছে, তার মানে এই অপশনটা বাদ গেল। পরের অপশনটা আছে 128 ভাগ 32। দেখো এইখানটা খেয়াল করো, 128 ভাগ 32, তার মানে অনেকটা ছোট ভ্যালু কিন্তু এখানে পাচ্ছি। জেড মানে কি, জেড মানে হচ্ছে মাইনাস, দেখো -120, ওয়াই, ওয়াই মানে কি +64, আর এক্স মানে কি ইনটু হচ্ছে 16। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। দেখো এটা কিন্তু হওয়ার পসিবিলিটি রয়েছে। কি করে স্যার? 64 ইন্টু 16 করে আমরা যে ভ্যালুটা পাবো, সেখান থেকে দেখো যথেষ্ট বড় একটা ভ্যালু মাইনাস হচ্ছে, এবং এখানেও 128-কে যখন 32 দিয়ে ভাগ করবো, ভ্যালুটা অনেক ছোট হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু হতে পারে। এই ক্যালকুলেশন গুলো মাথার মধ্যে হবে যে কোনটা হতে পারে, ছোট ভ্যালু কোনটায় আসছে। আবার কিছু কিছু হতে পারে দেখা যাবে একদম ছোট ভ্যালু চলে এসেছে, সেটা কিন্তু হবে না। তো দেখো 128 ভাজিত যদি 32 করি আমি, তুমি প্রথমটা যদি করে দেখো, দেখবে অনেক বড় ভ্যালু আসছে, 900 থেকে অনেক বড় ভ্যালু আসছে। 128-কে তুমি 32 দিয়ে ভাগ করে দেখবে 4 3 12 4 2 8, মানে কত হচ্ছে 4 হচ্ছে। দেখো ভালো করে খেয়াল করো, 4 মাইনাস 120 প্লাস কত 16 4 64, 4 হাই থাকলো 6, 16 96 97 98 99 101 2, হ্যাঁ 102, 1024। এবার 1024 থেকে -120 প্লাস 4 মানে -116, -116 করলে কিন্তু তোমার 908ই হচ্ছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার।
সবসময় প্রথম থেকে চেক করবে। আজকে আমরা অপশন বি তে পেয়ে গেছি, তাই যদি অপশন বি তে না পেতাম অপশন সি টা চেক করতাম। দেখো এখানে ভালো করে দেখো, অপশন সি দেখো ওয়াই, ওয়াই মানে কি প্লাস, আচ্ছা ঠিক আছে 128 প্লাস 32, জেড, জেড মানে কি, জেড মানে কিন্তু মাইনাস, মাইনাস 120। দেখো ভালো করে দেখো, 120 ইন্টু 64, তুমি চিন্তা করতে পারছো এই ভ্যালুটা কত বড় হবে? 120 ইন্টু 64 আর ডব্লিউ ভাগ, আচ্ছা না 16 4 64, 4 5 20, এটার আবার দেখো ভ্যালু কিন্তু কমে যাবে, অনেক ভ্যালু বড় হবে না, কমে যাবে, কারণ লাস্টে ভাগ রয়েছে। 16 4 64, 120 ইন্টু 4, 12 4 48, দেখো মাত্র 480, মাইনাস 480 হয়ে যাচ্ছে, মানে কি এখানে অনেক কম ভ্যালু আসবে, এটা অনেক কম ভ্যালু আসবে, দেখতে পাচ্ছ? নিচে দেখলেই বুঝতে পারবে বিষয়গুলো। তো কিভাবে ক্যালকুলেশন করবে সেটা আমি তোমাদের বলছি, এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু টাইম বাঁচাবে, জাস্ট অবজারভেশন পাওয়ার। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে, আমি প্রত্যেকটা জায়গা আমি তোমাদের বলছি। দেখো নেক্সট হচ্ছে তোমাদের, এটা হচ্ছে এক প্রকার সিরিজ টেস্ট বলা হয়, এইটাকে টেস্ট করতে হবে। দেখো এই যে 2 6 9 5 এগুলো হচ্ছে নাম্বার, আর এই যে এন্ড, ডলার, স্টার, পার্সেন্টেজ, এইগুলো চিহ্ন, এগুলো প্রত্যেকটা কিন্তু কি, এটা ডলার নয় অ্যাকচুয়ালি, এটা সিগমা বলা হয়, এইটা ডলার। এগুলো ডলার ঠিক না, এটাকে মানে কি বলবো, ইউরো বলতে পারি। এগুলো কি না, এগুলো কিন্তু সিম্বল বা প্রতীক বা চিহ্ন, যাই খুশি বলতে পারো, কপিরাইট ফপিরাইট এইগুলো প্রত্যেকটা। এবার প্রশ্নে কি বলবে, প্রশ্ন তোমাকে দিয়ে দেবে, বলছে এমন কতগুলি চিহ্ন আছে যার প্রতিটির ঠিক আগে একটা সংখ্যা রয়েছে, ঠিক পরে একটা প্রতীক বা চিহ্ন রয়েছে। দেখো এমন একটা চিহ্ন তার আগে একটা সংখ্যা থাকবে, জাস্ট পরে একটা প্রতীক থাকবে, এটার তো নেই, বাদ দিয়ে দাও, আমাকে শুধু চিহ্নগুলো দেখতে হবে। দেখো এন্ড এর আগে 7 আছে, পরে চিহ্ন আছে, তার মানে এন্ড হবে, এন্ড হবে, কিন্তু এটা হবে না, এটা মানে স্টার, দেখো স্টারের পরে চিহ্ন রয়েছে, আগে কিন্তু সংখ্যা রয়েছে, স্টার হবে, এগুলো হবে না। কপিরাইট দেখো আগে সংখ্যা তো ছিল, বাট পরে কোনো চিহ্ন নেই, হবে না। আগে সংখ্যা পরের সংখ্যা, হবে না। কপিরাইট দেখো আগে সংখ্যা পরের চিহ্ন, এটাও হবে, আর কিছু হবে না। সো তিনটে হবে, এমন তিনটা চিহ্ন রয়েছে যার ঠিক আগে একটা সংখ্যা আর পরে একটা কিন্তু সিম্বল রয়েছে। নেক্সট প্রশ্ন তোমাদের সামনে চলে আসবে। বাহ, একটা সিরিজ দিয়েছে তোমাকে, 327, 304, 271 ড্যাশ 175, 112। প্রথমে সর্বপ্রথম তোমার মাথা যেখানে কাজ করবে সেটা হচ্ছে ভ্যালুর দিকে। দেখো 327, 304, 271 ভ্যালুগুলো কিন্তু পরপর 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 কি হচ্ছে না, কমছে। ভ্যালুগুলো পরপর 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 কি হচ্ছে না, কমছে বা ডিসেন্ডিং হচ্ছে, কমছে। যেহেতু কমছে তাহলে, এবং অল্প অল্প কমছে, তার মানে ডেফিনেটলি কিন্তু মাইনাস হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। 327 থেকে 304 কত কম না স্যার, 23 কম। 304 থেকে 271 কত কম না স্যার, 33 কম। 271 থেকে পরে নিশ্চয়ই 43 কম হবে, আমি একটা বলতে পারি। 271 যেহেতু এখানেও 10 কম হচ্ছে, এখানেও নিশ্চয়ই 10 কম হবে, তাহলে 271 থেকে 43 বাদ দিলে কত হয় না, 271 থেকে 43 বাদ দিলে হচ্ছে 228। 228 এর পর নিশ্চয়ই আমার 43 মানে এটা 53 কম হবে। দেখো 53 কম দিলে কত হচ্ছে, 7 5 12, হ্যাঁ 175 হচ্ছে, তার মানে একদম ঠিক হয়েছে, 288 হবে। 228 উইল বি রাইট অ্যান্সার, অর্থাৎ 23 কম, 33 কম, তারপরেরটা হচ্ছে আমার 43 কম, 43 কমিয়ে দিলে এটা 228 হচ্ছে, তারপরটা দেখো এটা 53 কম এবং এটা 63 কম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু 10 10 গ্যাপ করে করে কমিয়েছে। তো এই সিরিজও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 8569142 সংখ্যাটার প্রতিটা সংখ্যা বাম থেকে ডানে অবরোহী ক্রমে সাজানো হয়েছে, মানে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে। দেখো সাজাই আমি, তো 8569142 থাকলো, এবার ডিসেন্ডিং অর্ডারে আমি সাজাচ্ছি। ডিসেন্ডিং অর্ডার মানে কি, মানে বড় থেকে ছোট এরকম করে সাজাচ্ছি, ঠিক আছে। ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোটর দিকে যাবে, অবরোহী ক্রম। তাহলে কি হবে, 9 হবে, 8 হবে, 6 হবে, 5 হবে, 9 8 6 5 4 2 1। এবার বলেছে মূল সংখ্যার তুলনায় নতুন সংখ্যায় কতগুলি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে, কোন কোন সংখ্যার স্থান অপরিবর্তিত রয়েছে। দেখো 6 এর স্থান অপরিবর্তিত রয়েছে, দেখো 4 এর স্থান, আচ্ছা 1 মিনিট, আমি এখানে পজিশন গুলো একটু ভুল বসানো হয়, 1 মিনিট। 4 এর স্থান তো 1 এর সোজাসুজি রয়েছে, 2 1 না, একদম একটাই হবে, একটারই স্থান কিন্তু অপরিবর্তিত থেকেছে, সেটা হচ্ছে কে না, সেটা হচ্ছে কিন্তু আমাদের
6, তাহলে 1 উইল বি রাইট অ্যান্সার, অর্থাৎ একটারই স্থান কিন্তু অপরিবর্তিত থেকে 9, 8, 6, 5, 4, 2, 1 একদম। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। দেখো এটাও তোমাদের একটা অ্যানালজির মতো, এখানেও কিন্তু বিভিন্ন রকম ফাংশন করে তোমাদের দিয়ে দিতে পারে। এবার এখানে এইটা জাস্ট নাম্বার গুলোকে উল্টো পাল্টা করে দিয়েছে, লেটার গুলোকে ডব্লিউ ও ডব্লিউ, এফ ই এফ, তার মানে আর এ, দেখো ডব্লিউ ও ডব্লিউ আর কে, ও ডব্লিউ আর কে, তার মানে কি হচ্ছে ই এফ আর এন। এটা দেখি আর এ টি এ আর, ঠিক আছে, এইটা এদিকে চলে যাবে, দেখো এইটা এদিকে চলে আসছে এ আর টিই, ঠিক আছে, ডব্লিউ আই আই ডব্লিউ, আই ডব্লিউ এন ডি, ইউ কিউ আই টি, টি আর টি ইউ, এটা তো হবে না, এই অপশনটা এলিমিনেট হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কি কে, এটা ওটা লাস্টেরটা কি হয়েছে ফার্স্টে বসেছে, লাস্টেরটা ফার্স্টে বসেছে, এটা হবে না, লাস্টেরটা ফার্স্টে বসেছে, এটা হতে পারে, লাস্টেরটা ফার্স্টে বসেছে, এটা হতে পারে, লাস্টেরটা ফার্স্টে বসেছে তারপরে পরেরটা বসেছে, দেখো লাস্টেরটা ফার্স্টে বসেছে ডিআই, ঠিক আছে, টি ইউ এটাও ঠিক আছে, আচ্ছা কে ও, তারপর ডব্লিউ আর, তারপরে ডিআই, তারপর ডব্লিউ এন, ওটা জাস্ট ও ডব্লিউ আর, ঠিক আছে, লাস্টেরটা ফার্স্টে বসেছে, দেখো তার মানে কি হবে ডিআই ডব্লিউ এন, ডিআই ডব্লিউ এন, ঠিক আছে, টি ইউ কিউ আই হবে, টি ইউ আই কিউ হয়ে গেছে, অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। দেখতে পেয়েছো, অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। অর্থাৎ একটা যদি তুমি ধরে করো তাহলে কিন্তু অপশন আরামসে এলিমিনেট হয়ে যাবে এবং তুমি করতে পারবে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে 11 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে পাজেল। দেখো রেলের পরীক্ষায় পাজেল থাকবে না, রেলের পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে না, এটা হতেই পারে না। রেলের পরীক্ষায় পাজেল মাস্ট, এমনকি একটা একটা রিজনিং পেপার রয়েছে যেখানে শুধু পাজেল, স্টেটমেন্ট কনক্লুশন, মানে লজিক্যাল রিজনিং ভরে দিত, একটা একটা সময় ছিল যে পুরো রিজনিংটা মনে হয় শুধু লজিক্যাল রিজনিংই রয়েছে। আগামী দিনে সেটা একটু ভ্যারাইটি করার চেষ্টা করছে টিসিএস, কিন্তু এমনও হতে পারে পাজেল, লজিক্যাল রিজনিং এ ভরে যেতেও পারে পেপার আগামী দিনে, ঠিক আছে। দেখো পি কিউ আর এস টি ইউ ভি প্রত্যেকের সপ্তাহে ভিন্ন ভিন্ন দিনে পরীক্ষা হয়, সোমবার থেকে শুরু করে একই সপ্তাহে রবিবার পর্যন্ত। তার মানে আমি কি বললাম, মানডে তোমাদের পাজেলের কিন্তু ডিটেল একটা বড় ক্লাস করিয়েছিলাম এনটিপিসি গ্র্যাজুয়েট ক্যাটাগরির সময়, সেটাও দেখতে পারো, অনেকটা বড় ক্লাস, ঠিক আছে। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে, ঠিক আছে। মানডে থেকে শুরু করে সানডে পর্যন্ত পরীক্ষা হয়। কিউ এর পরীক্ষা শনিবার হয়, একদম একদম অথেন্টিক ডেটা পেয়ে গেছি, কিউ এর পরীক্ষা শনিবার হয়। টি এবং ইউ এর মধ্যে 4 জনের পরীক্ষা হয়, যাদের কারোরই সোমবার পরীক্ষা হয় না, তার মানে সোমবার পরীক্ষা হয় না। এবার দেখো টি এবং ইউ এর মধ্যে 4 জনের পরীক্ষা হয়, কিন্তু টি এর পরীক্ষা যে টুইসডে হয়েছে আর ইউ এর পরীক্ষা যে সানডে হয়েছে এমন তো কোনো মানে নেই, তাহলে এখানেও টি বাই ইউ হতে পারে, 1 2 3 4, এখানেও কিন্তু টি বাই ইউ হতে পারে, অর্থাৎ এখানে টি হলে এখানে ইউ, আর এখানে টি হলে এখানে ইউ, যে কোনো একটা হতে পারে, কারণ আমি অ্যাকচুয়াল ডেটা এখনো পাইনি, পরে পাবো। বলেছে ভি এর ঠিক পরে পি এর পরীক্ষা হয় এবং ভি এর ঠিক আগে আর এর পরীক্ষা হয়। ভি এর ঠিক পরে, দেখো ভি কে যদি আমি এখানে বসাই, কারণ আমাকে 3টে প্লেস ফাঁকা করতে হবে, কারণ 3 জনকে পরপর পরপর বসাতে হবে, 3টে প্লেস ফাঁকা একমাত্র এই জায়গাতে রয়েছে। ভি এর ঠিক পরে পি এর পরীক্ষা হয় আর ভি এর ঠিক আগে আর এর পরীক্ষা হয়, দেখো এখানটা আর বসে গেল, ক্লিয়ার। এবার দেখো খেলা, পি এর পরে ইউ এর পরীক্ষা হয়, তার মানে এই যে এখানে যে টি, টি হবে না আর এখানে ইউ এ হবে না, কেন? কারণ পি এর পরে ইউ এর পরীক্ষা হবে, একদম ঠিক। আর বাদ বাকি যে আছে সে এখানে বসবে, কিন্তু অ্যান্সার কি চেয়েছে আর এর পরে কতজনের পরীক্ষা হয়, আর এখানে তার মানে 1 2 3 4, আর এর পরে 4 জনের পরীক্ষা হয়, অপশন কিন্তু রেডি। তো এই হচ্ছে পাজেল ভাই, এই হচ্ছে পাজেল, ঠিক আছে। যদিও এটা প্রথম সেট বলে আমি ইজি ইজি কোশ্চেন রেখে যাই তোমাদের, জাস্ট যারা শুরু করছো তারা যাতে ইজি দিয়ে শুরু করো, পরপর পেপার মডারেট হবে, টাফ হবে, টাফ লেভেলের রিজনিং হবে, যেগুলো একটা একটা রিজনিং করতে যথেষ্ট সময় লাগবে, সব রকম আসবে, শুধু তোমাদের দেখতে হবে, আমি দেখবো যে কতজন স্টুডেন্ট দেখছে, তবেই না আমি খেটে প্রশ্ন বানাবো তোমাদের জন্য পেপার সেট সেটগুলো। চলো কি বলেছে দেখো, বলছে আবার একটা পাজল, যেটা হচ্ছে বক্স পাজল। বক্স পাজল ভেরি পপুলার, যারা রেলের পরীক্ষা দাও তারা নিশ্চয়ই জানে যে বক্স পাজল প্রচুর পপুলার, পরীক্ষায় প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসে রেলের। 7টা বক্স এ বি সি ডি ই এফ জি কে একে ওপরে রাখা হয়েছে, কিন্তু একই ক্রমে রাখা হয়নি। আমি 7এর জন্য 1 2 3 4 5 6 7 এরকম করে করে নেব। দেখো বলছে কি জি এর ওপরে মাত্র 3টা বাক্স রাখা হয়, তার মানে জি এর ওপরে 3টে বাক্স মানে কি জি ডেফিনেটলি এখানে, তাই তো তার 1 2 3 3টে বাক্স রাখবে।
এফ এবং জি এর মধ্যে কেবল একটি বাক্স রাখা হয়। দেখো এফ এবং জি এর মধ্যে একটা বাক্স, জি এখানেও হতে পারে আবার জি এখানেও হতে পারে। বলেছে এফ এবং বি এর মধ্যে কেবল তিনটি বাক্স রাখা আছে। এবার দেখো, সরি জি কেন করলাম, এটা এফ হবে। দেখো ভালো করে বোঝো, বলেছে এফ এবং বি এর মধ্যে কেবল তিনটি বাক্স রাখা রয়েছে। এবার এফ এবং বি এর মধ্যে দেখো, এখানে যদি এফ হয় তাহলে 1 2 3, এখানে তাহলে বি হবে। আর এখানে যদি এফ হয় তাহলে 1 2 3, এখানে তাহলে বি। ওকে, অর্থাৎ এখানে এফ হলে এখানে বি, আর এখানে এফ হলে এখানে বি, কারণ 1 2 3। আর এখানে যদি এফ হয় এখানে বি হবে, কারণ দেখো 1 2 3, কারণ এফ এবং বি এর মাঝখানে তিনটি বাক্স রাখা আছে। বি কে জি এর ওপরে কোথাও রাখা হয়, বি কে জি এর ওপরে কোথাও রাখা হয়, তার মানে এখানেই কিন্তু আমার প্রশ্ন শেষ। বি কে যেহেতু জি এর ওপরে রাখা হচ্ছে, তার মানে এখানে এফ থাকবে না, এফ নিচে থাকবে, আর এখানে বি থাকবে না। তাহলে দেখো বি জি এর ওপরে থাকলো, আর এফ আর জি এর মাঝখানে একজন, আর এফ আর বি এর মাঝখানে তিনজন। আমার কিন্তু কোশ্চেন রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা ই কে বি এর ঠিক নিচে রাখা হয়, ই কে বি এর ঠিক নিচে রাখা হয়, এ কে বি এর ওপরে কোন একটা জায়গায়, সি কে এফ এর ঠিক নিচে বা উপরে রাখা হয়নি। তার মানে সি কে এখানেও রাখা হবে না, সি কে এখানেও রাখা হবে না, তার মানে সির জন্য একটাই প্লেস ফাঁকা ওপরে। আর বলেছে কি, মাঝখানে একটা বাদ দিয়ে দিলাম, যেটা এ কে ডি এর ওপরে কোনো একটা জায়গায়, এ কে ডি এর ওপরে কোনো একটা জায়গায় রাখা হচ্ছে। ঠিক ওপরে বলেনি কিন্তু, ডি এর ওপরে কোনো একটা জায়গায়। ঠিক ওপরে বললে তোমাকে ওপরে বসাতে হবে, আর ওপরে কোন একটা জায়গায় মানে ওর পজিশন এর থেকে ওপরে থাকবে। আমার হয়ে গেছে। এর নিচে কতগুলি বক্স, এর নিচে মাত্র দুটো বক্স, এর নিচে মাত্র দুটো বক্স, এই যে এ, এর নিচে দুটো বক্স। ক্লিয়ার করতে পারছি কি ভাই? প্রত্যেককে বলবো একটা কথা, তোমাদের ফ্রিতে আমি ক্লাস দিচ্ছি, তোমরা রিজনিং যথেষ্ট প্র্যাকটিস করছো, লজিক্যাল রিজনিং সবকিছু নিয়ে আসবো, কিন্তু ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ক্লাসগুলোকে লাইক করতে হবে, ব্যাস এটুকু বলছি। বাইলিঙ্গুয়াল কন্টেন্ট আনছি ভাই, বাইলিঙ্গুয়াল কন্টেন্ট এরকম টাইপ করে খুব কম বাংলার ইউটিউব চ্যানেল রয়েছে, আর তোমায় কিন্তু রেলের জন্য স্পেশালি দিতে পারবে এরকম হবে। পরের প্রশ্ন চলে এসেছে তোমাদের সামনে, কি বলছে দেখো, এরকম প্রশ্ন দেয়, এটা নতুন টাইপ, মানে এটা কি বলবো, এটা নিউ টাইপ এবং লেটেস্ট টাইপ এরকম টাইপ দিচ্ছে, বাট ভেরি ইজি। তোমাকে এরকম নাম্বার দিয়ে দেবে এবং এখানে কি বলবে দেখো, সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্কের থেকে সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্কের বিয়োগ করলে ফলাফল কি। এখানে 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা দিয়েছে, বলছে সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক, সর্বনিম্ন সংখ্যাকে 167, তাহলে 167 প্রথম অঙ্ক থেকে কি বলেছে না, সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক, সর্বোচ্চ সংখ্যা কোনটা, 986, 986 তৃতীয় অঙ্ক মাইনাস করতে হবে, অর্থাৎ -6 মাইনাস করবো, মানে -6 করবো, -6 করলে কত হবে, -6 করলে -5 হবে। তাহলে সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক থেকে সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক বাদ দিলে -5 হচ্ছে সঠিক উত্তর। এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে, রিজনিং এর মধ্যে পড়ে না, কিন্তু যেহেতু এই টাইপ গুলো আসছে, আমি চাই না পরীক্ষা হলে এই টাইপটা বুঝতে গিয়ে তোমার টাইম ওয়েস্ট হোক। এটা একদম নতুন, দেখো নতুন টাইপ ইজি হয়, ইজি টাইপ হোক কি টাফ টাইপ হোক, না বুঝলে সেটা টাফ, বুঝলে সেটা ইজি, এটাই হচ্ছে মোদ্দা কথা। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে, চলো সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আসবেই, পরীক্ষাটা তো জানা কথা, চলো করি। আচ্ছা ও পি কিউ আর এস টি এবং এক্স, তার মানে 7 জন রয়েছে, খুব ভালো কথা। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, কি হলো, 1 2 3 4 5 6 7, 8টা হয়ে গেছে, সরি। চলো এবার করে ফেলি। বলেছে দেখো ভালো করে পড়বে, প্রথম প্রশ্নটা, এক্স এর বাম দিকে থেকে গণনা করলে কিউ এবং এক্স এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে, পি আর এর ডান দিকে তৃতীয় স্থানে বসে, ও টি এর বাম, দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি এই জায়গাটা থেকে করি না, দেখো প্রথমে যদি তুমি এক্স আর তোমার এক্স এর বাম দিকে কিউ আর এক্স কে বসিয়ে দাও, বসাতে পারো, কিন্তু বাদ বাকি অপশানে কিন্তু কিউ আর এক্স দিয়ে তেমন কিছু নেই, অর্থাৎ আন্দাজে বসাতে হবে। কিন্তু দ্বিতীয় লাইনে দেখো পি কে তুমি যদি আর এর ডান দিকে তৃতীয় স্থানে বসিয়ে দাও, পি এবং আর দিয়ে পরবর্তীকালে পি আর ও টি এগুলো দিয়ে কিন্তু অনেকগুলো রয়েছে। তার মানে আমি এখান থেকে রিজনিংটা শুরু করবো, অর্থাৎ যাকে দিয়ে শুরু করলে তার সঙ্গে রিলেটেড আরো পরপর পরপর লাইন তুমি পাবে, তাকে দিয়ে তুমি লাইনটাকে স্টার্ট করো, তাহলে তোমার কি রিজনিংটা তাড়াতাড়ি হবে বা সলভ তাড়াতাড়ি করতে পারবে তুমি। যেমন দেখো আমি দেখাই তোমাকে, পি আর এর ডান দিকে তৃতীয় স্থানে বসে, পি আর এর ডান দিকে 1 2 3 তৃতীয় স্থানে পি বসেছে, খুব ভালো কথা। ঠিক আছে, পি আর এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে, বলেছে ও
টি এর বাম দিকে দেখো এই যে আর এবং পি, আর এবং পি এর মধ্যে মিল আছে, বলছে ও টি এর বাম দিকে তৃতীয় স্থানে। ভালো কথা, ও টি এর বাম দিকে তৃতীয় স্থানে। আমি করব না এখন, কেন, পরে যেহেতু পি আর আর কে বসেছি তার সাথে রিলেশন করব, আর তার সঙ্গে রিলেটেড দেখো ও, আবার ও এর সঙ্গে রিলেটেড টি, দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু করলে কিন্তু আমি পরপর পরপর রিলেশন গুলো পাচ্ছি, মানে বসাতে সুবিধা হবে। আন্দাজে বসালে কি হবে, ঘেটে যাবে, আবার তোমায় কাটতে হবে। যদি রিলেশন পাও রিলেশন দিয়ে বসাবে আগে। ওকে, চলো এবার দেখো আমি এই লাইনটাকে বাদ দিয়ে পরের লাইনটা করবো, কারণ পরের লাইনটা পির সঙ্গে, যেহেতু পি কে বসি তার সঙ্গে কানেক্টেড আছে। পি ও এর ঠিক ডান দিকে বসেছে, পি ও এর ঠিক ডান দিকে বসে আছে। তারপরে এটা করো ও টি এর বাম দিকে তৃতীয় স্থানে, ও টি এর বাম দিকে তৃতীয় স্থানে। দেখো এটা টি, টি এর বাম দিকে 1 2 3 তৃতীয় স্থানে ও, কত সুন্দর বসছে দেখো। এস ও এর ঠিক প্রতিবেশী নয়, অর্থাৎ এস কিন্তু এখানে বসবে না, এস কিন্তু এখানে বসবে না, খুব ভালো কথা। এবার প্রথম যে লাইনটা ছেড়ে এসছো, এক্স এর বাম দিকে, এক্স এর বাম দিক থেকে গণনা করার সময় কিউ এবং এক্স এর মধ্যে একজন বসেছে। দেখো আমি ভালো করে বোঝো, আমি এক্স এর বাম দিক থেকে এখানে এক্স কে বসাতে পারি, এখানে কিউ কে বসাতে পারি, কিন্তু হবে না, কারণ তাহলে তো এস কোথায় বসবে, এস তো এখানে বসবে না। তার মানে এস ডেফিনেটলি এখানে বসবে, তাহলে এখানে আমি এক্স বসাতে পারি আর এখানে কিউ বসাতে পারি। তাহলে দেখো এক্স এর বাম দিক থেকে গণনা করছি, কিউ আর এক্স এর মাঝখানে মাত্র একজন বসছে। দেখছো কতটা ইজি ভাবে করেছি আমি বিষয়টাকে। এবার বলেছে এস এর ডান দিক থেকে গণনা করলে এস এবং এক্স এর মধ্যে কতজন, এস এর ডান দিক থেকে গণনা করলে এস এবং এক্স এর মধ্যে কতজন। দেখো এস এর ডান দিক থেকে গণনা করছি আমি, ডান দিক গণনা করলে 1 2 3 তিনজন বসেছে এস এবং এক্স এর। ক্লিয়ার করতে পেরেছি কিনা বলো। এই জন্য প্রত্যেকের উচিত একবার অন্তত চট করে রিডিং করে দেওয়া। রিডিংটা হচ্ছে খুব সুন্দর একটা হ্যাবিট, রিডিং করে মাথার মধ্যে যেন চলে আসে যে আমি কোন লাইনটাকে নেব, কোন লাইনটাকে ছাড়বো, কোন লাইনটাকে পরে করব। পরপর লাইন দেওয়া আছে মানে কখনোই নয় যে তোমাকে পরপর করতে হবে, হ্যাঁ তখনই পরপর করবে যদি একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের কোনো ম্যাচিং না থাকে, তখনই তুমি পরপর পরপর করবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। আচ্ছা এটা তো আমাদের স্টেটমেন্ট কনক্লুশন, মানে এটা হচ্ছে সিলোজিজম, চলো করে ফেলি। বলছে অল বটল আর গ্লাস, অল বটল প্রতিটা বটল হয় কি না, অল বটলস আর গ্লাস। ভালো কথা, অল বটলস আর গ্লাস। নো গ্লাসেস আর প্লেটস, দেখো নো গ্লাসেস আর প্লেটস, কোনো গ্লাসই প্লেট নয়। দেখো কোনো গ্লাস যদি প্লেট না হয়, গ্লাসের মধ্যে যদি পুরো বটলটা থাকে তাহলে কোনো বটল প্লেটও হবে না, এটুকু আমি একদম কনফার্ম বলতে পারবো। সাম প্লেটস আর স্পুন, সাম প্লেটস আর স্পুন, তাহলে সাম স্পুন আর নট গ্লাস এবং সাম স্পুন আর নট বটল, এটাও আমি বলতে পারবো কারণ এটার সঙ্গে যেহেতু কমন পার্টটা রয়েছে। ঠিক আছে, বলছে কোনো বোতলই প্লেট নয়, বা নো বটল আর প্লেটস, নো বটল আর প্লেটস এটা একদম ঠিকঠাক রয়েছে। নো স্পুন আর গ্লাস, এই নো স্পুন আর গ্লাস এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এটা কিন্তু সামটা প্লেটের সঙ্গে কমন রয়েছে। যদি অল কমন থাকতো, যদি অল স্পুন আর প্লেটস হতো, দেন আমি কনক্লুশন 2 কে বলতে পারতাম। যেহেতু সাম কমন রয়েছে, সামের জন্য কিন্তু অল মানে নো স্পুন আর গ্লাস এটা কিন্তু বলতে পারি না, তো এটা হবে না, শুধুমাত্র উপসংহার 1 সত্য বা অনলি কনক্লুশন 1 হবে। পরবর্তী প্রশ্ন, এইটাও কিন্তু একটা নিউ টাইপ এবং এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, অর্থাৎ এক্সাক্ট সেম প্যাটার্ন কিন্তু তোমাদের জন্য বানানো হয়েছে। x ইজ ইকুয়াল টু 1 2 5, 13 ইজ ইকুয়াল টু y। দেখো অপশন দেখে আমি কোথাও না কোথাও এটুকু বুঝতে পারছি যে এখান থেকে যে ভ্যালুটা আসবে এখান থেকে সে ভ্যালুটা আসবে, তার মানে কোথাও না কোথাও স্কোয়ার করা হয়েছে, কারণ 11 স্কোয়ার 121। দেখো 11 স্কোয়ার যদি প্লাস যদি আমি 4 করি তাহলে 125 পাচ্ছি, আর 13 স্কোয়ার যদি প্লাস 4 করি 169 প্লাস 4 করলে আমি 173 পাচ্ছি, এবং অপশন নাম্বার 2 তে কিন্তু সেটা রয়েছে আমার। অপশন নাম্বার 2 তে রয়েছে 11 স্কোয়ার করলে 125 আর y 13 স্কোয়ার করলে yটা হচ্ছে 173। অপশন নাম্বার 2 উইল বি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন এটা তোমাদের দেওয়া রয়েছে, এটা প্রত্যেকের জন্য আমি হোমওয়ার্ক রাখলাম, প্রত্যেকে আমাকে কমেন্ট করে দেবে যে এটার অ্যান্সার কি হবে। 17 নম্বর প্রশ্ন, ঠিক আছে, আমি তাহলে দেখবো যে কতজন স্টুডেন্ট মন দিয়ে রিজনিং করছো। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। আচ্ছা এটা অ্যান্সার দেওয়া রয়েছে, তাহলে আর হোমওয়ার্ক দেওয়ার কোনো মানে নেই, চলো এটা করিয়ে দিই চটপট করে। অ্যান্সার যেহেতু দেওয়া রয়েছে আর করে কি হবে, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো ওভাবেই হবে। ঠিক আছে, অ্যান্সার যেহেতু দেওয়া রয়েছে, অ্যান্সারগুলো দিতে আমি না বলেছিলাম, যাই হোক একই রকম ভাবে হবে তোমাদের, সেই প্লেস ভ্যালু দিয়ে করতে পারবে। চলো পরেরটাই চলে যাই। আচ্ছা, অজিত এ বিন্দু থেকে শুরু করে
উত্তর দিকে 6 কিলোমিটার গাড়ি চালায়। ঠিক আছে, এটা মনে করো আমার এ বিন্দু। এ বিন্দু থেকে শুরু করে কি হচ্ছে না, উত্তর দিকে 6 কিলোমিটার গাড়ি চালায়। খুব ভালো কথা, 6 কিলোমিটার গাড়ি চালিয়েছে। তারপর সে বাম দিকে দুটো মোড় নেয়। ঠিক আছে, লেফট দিকে দুটো মোড় নেয়, দুটো মোড় নিলে কিন্তু সে অপোজিট ডিরেকশনে আসবে এবং 2 কিলোমিটার করে চালায়, এটাও 2 এটাও 2। ঠিক আছে, আচ্ছা তারপর সে ডান দিকে মোড় নেয়, এদিকে মুখ থেকে ডান দিকে মোড় নিচ্ছে, ডান দিকে মোড় নিয়ে 3 কিলোমিটার চালাচ্ছে। তারপর সে বাম দিকে মোড় নেয়, এখান থেকে বাম দিকে মোড় নেয় এবং 2 কিলোমিটার চালায়। দেখো এটা 2 এটা 2, তার মানে এখনো নিচে 2 বাকি রয়েছে, 2 কিলোমিটার চালায়। ঠিক আছে, তারপর সে বাম দিকে মোড় নেয় 2 কিলোমিটার, সে বাম দিকে সে শেষ বাম দিকে মোড় নেয়। দেখো এটাও বাম দিক, নিচের দিকে রয়েছে, আবার একটা বাম দিকে মোড় নিয়েছে এবং কত কত চালিয়েছে এবং বি বিন্দুতে পৌঁছানোর জন্য 5 কিলোমিটার চালায়। 5 কিলোমিটার, এটা 3 এটা 2, তার মানে সে এক্স্যাক্টলি এই জায়গাটায় আসবে, ধরে রাখো এরকম একটা জায়গায় আসবে। তো এটা 2 এটা 2, তার মানে এখানে আরো কত রয়েছে, এখানে আরো কিন্তু 2 রয়েছে, অর্থাৎ সে কিন্তু বর্তমানে এই পজিশনে রয়েছে, কারণ 3 আর 2 5, 5 কিলোমিটার চালায়। তাহলে এ বিন্দুতে আবার পৌঁছানোর জন্য কত দূর যেতে হবে, দেখো এ বিন্দুতে আবার পৌঁছানোর জন্য তাকে সাউথের দিকে আসতে হবে এবং 2 কিলোমিটার আসতে হবে, 2 কিলোমিটার সাউথ। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। এটা তো 2 বাকি রয়েছে, এটা এদিকে 2 এদিকে 2 4, এটা কিন্তু 6 গেছিল, তার মানে আরো 2 তাকে যেতে হবে, 2 কিলোমিটার সাউথের দিকে যেতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, এইটা খুব ভালো প্রশ্ন, স্টেটমেন্ট অ্যান্ড যেটা হচ্ছে রিজন আর কি, স্টেটমেন্ট অ্যান্ড রিজন। বলছে ইভেন দো টাউন বি হ্যাজ এ রিচ হিস্ট্রি অ্যান্ড মেনি অ্যান্সার, এটা তোমাদের এলপি তে আসা প্রশ্ন, এলপি পিওয়াইকিউ, একদম লেটেস্ট প্যাটার্নে আমি তোমাদের সবসময় লেটেস্ট প্যাটার্ন করাই। আমি কেন, ওই পুরোনো লদগা মারা প্রশ্ন এখানে চলে না, এখানে আমি করাই না। ইভেন দো টাউন বি হ্যাজ এ রিচ হিস্ট্রি অ্যান্ড মেনি অ্যান্সিয়েন্ট ল্যান্ডমার্কস, ইট ইজ নট আ পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। ভালো করে বলো বলো। একজন বলছে যে যদিও টাউন বি তে একটা রিচ হিস্ট্রি এবং ম্যানি অ্যান্সিয়েন্ট ল্যান্ডমার্কস রয়েছে, তবুও কিন্তু এটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন নয়। কেন নয়, কেন পপুলার টুরিস্ট ডেস্টিনেশন নয়? আজকে ধরো কপাল কুণ্ডলার যে জায়গাটা আমাদের এখানে, তবুও পপুলার টুরিস্ট ডেস্টিনেশন নয়, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল কুণ্ডলা লিখেছিলেন। কেন নয়? কারণ সেখানে নিশ্চয়ই যাওয়ার জন্য সঠিক অ্যাকোমোডেশন নেই, নিশ্চয়ই টুরিস্ট পৌঁছাতে পারে না। আজকে বকখালি যে পরিমাণ অ্যাট্রাকশন, দীঘাও সেই একই পরিমাণ অ্যাট্রাকশন হওয়ার কথা, কিন্তু বকখালি কম ও দীঘা বেশি অ্যাট্রাক্টেড, কারণ দীঘাতে যাতায়াত ব্যবস্থাটা অনেক উন্নত, বকখালির যে পরিমাণ বাস ছাড়ে আর দীঘার যে পরিমাণ বাস ছাড়ে, রাত দিনের ফারাক সেখানে, তাই না? তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে শহরে গণপরিবহন ব্যবস্থার অভাব এবং সীমিত আবাসন ব্যবস্থা রয়েছে, এটা একদম ঠিকঠাক। এবার শহর বি জনসমুদ্র জনপ্রিয় সমুদ্র সৈকতের গন্তব্যের কাছাকাছি অবস্থিত, এটা তো ভুল। যদি জনপ্রিয় সমুদ্র সৈকতের গন্তব্যের কাছাকাছি অবস্থিত হতো, তাহলে ডেফিনেটলি জনপ্রিয় পর্যটন হতো। কিন্তু এখানে বলেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়, তাহলে জনপ্রিয় কাছাকাছি আর একটা যদি হয়, তাহলে সেখানে লোকে যাবে। আজকে মনে করো আমি দীঘা গেলাম, দীঘা থেকে একটা কাছাকাছি তালসারি বিচে আমি ঘুরতে যেতেই পারি, যদি সেখানে কোনো কিছু একটা ঐতিহাসিক কিছু থাকে, তাই না, কাছাকাছি যদি হয়। কিন্তু এখানে তো বলেছে নয়, কেন নয়? তার মানে দ্বিতীয়টা হবে না, প্রথমটাই হচ্ছে একটা পসিবল রিজন। অপশন সি উইল বি মোর স্ট্রং, মানে অপশন সি টা পসিবল রিজন বেশি। লাস্ট প্রশ্ন, টোটাল 20টা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে রয়েছে, টোটাল 20টা প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। ওকে, লাস্ট প্রশ্ন কি বলছে দেখো, এটা তোমাদের একটা অ্যানালজি দিয়েছে, 19 354 7 আর 9 73 8। দেখো আমি বারবার বলেছি, যখন দুটো এরকম বড় বড় ডিজিটের নাম্বার থাকবে আর মাঝখানেরটা এরকম তোমার একটা, মানে দুটো ছোট নাম্বার থেকে একটা বড় ডিজিটের নাম্বারে যাবো, তাহলে কি করব, স্কোয়ার করব। দেখো 19 স্কোয়ার কত হয়, 361 হয়, তাই তো? 361 এর থেকে যদি আমি 7 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 60 থেকে 7 বাদ দিলে কত হয়? 63 হয়। 61 থেকে 7 বাদ দিলে, এই 60 থেকে 60 বাদ দিলে হচ্ছে 53 হয়, তার মানে 354 হবে। সেম ভাবে আমি যদি করি 9 স্কোয়ার, 81 মাইনাস 8, 81 মাইনাস 8 করলে দেখো 73 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো 22 স্কোয়ার কত হয়? 484। 484 থেকে -2 করো, তাহলে কত হবে? 482 হওয়ার কথা, এটা তো হবে না। এটা করো 3 স্কোয়ার, দেখো এটা হবে 3 স্কোয়ার -19, 3 স্কোয়ার মানে কত? 9, 9 - 19 দেখো -10। অপশন নাম্বার ডি উইল বি ইউর রাইট অ্যান্সার। ওকে, ছোট ছোট অপশন গুলো তুমি আগে করে দেখো। তোমার 28 রয়েছে, 28 বড়, 39 বড় অপশন, তো বড় অপশন করার আগে ছোট অপশন করে দেখো, যদি মিলে যায় তো বড় অপশন দেখার কোনো দরকারই নেই। সবসময় টেস্টটাকে এইভাবে করবে। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং খুব ভালো করে বুঝতে পেরেছো। তো যারা আমাদের ম্যাথ এবং জিআই এর একটা কম্বো ব্যাচ নিতে চাও, একদম অল্প টাকায়, মাত্র 1049 টাকা প্রাইস রয়েছে,
আর যদি কারোর এক্সিস্টিং আমাদের কোনো ব্যাচ কেনা থাকে, মনে করো কারোর সায়েন্স ব্যাচ নেওয়া রয়েছে, কারোর জিকে ব্যাচ নেওয়া রয়েছে, তারা এই ব্যাচটা জয়েন করতে চাইছে, তাদের জন্য কিন্তু আরো এর থেকে কম প্রাইস হবে। তো সেক্ষেত্রে তারা কুপন কোডের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাদের জন্য কিন্তু কুপন কোড হবে। অর্থাৎ আমাদের যে কোনো ব্যাচ যদি কেনা থাকে, শুধু যদি ম্যাথ ব্যাচে মানে তখন তারপর তুমি এটা আপগ্রেড করে ম্যাথ ব্যাচটা নিতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রাইসটা কমে যাবে। অবশ্যই যোগাযোগ করবে। আর যারা ফুল কম্বো নিতে চাইছো, অর্থাৎ ম্যাথ জিকে জিআইজিএস, তাদের জন্য কিন্তু 2199 টাকা। এটা বর্তমানে কিন্তু 2000 টাকায়, মানে 2000 টাকায় কিন্তু বর্তমানে তুমি পেয়ে যাবে। ওকে, এটুকু বলবো। আর যাদের সায়েন্স ব্যাচ জিকে ব্যাচ নেওয়ার দরকার, সেই ব্যাচগুলো রয়েছে, অ্যাপের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করে ব্যাচগুলো সম্পর্কে খোঁজ নিতে পারো। ডেডিকেটেড ব্যাচ, ডেডিকেটেড ভাবে পড়ানো হয়, তাই এরকম প্রাইসিং দিয়ে কিন্তু ব্যাচগুলো রয়েছে। এখানে সত্যি কোনো তুমি যদি পড়াশোনা করতে চাও, তুমি যদি পড়াশোনা করতে পারো, দেন তুমি এখানে আসো। কারণ এটা ওই কোর্স কিনে রেখে দিলাম, ইচ্ছা হলে দেখবো ইচ্ছা হলে দেখবো না, ওরকম করে কিন্তু থাকবে না। কারণ আমি কিন্তু নিয়মিত ছাত্রছাত্রীদের রিপোর্ট চেক করি। এখন মক টেস্ট চলছে আমাদের ব্যাচে, যারা মক টেস্ট দিচ্ছে না তাদের কিন্তু আমি ব্যান করব। কারণ কি, আমার ওই 2000-1000 টাকায় কোর্স বিক্রি করে আমার ইনকাম করার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে তোমাদের চাকরি পাওয়ানো। সেই দিশাটা দেখিয়ে আমি কিন্তু ব্যাচগুলোকে রাখি। তো যার জন্য প্রচুর পরিমাণ খেটে আমি কিন্তু ক্লাসগুলো করাই, একদম লেটেস্ট প্রশ্ন, লেটেস্ট সবকিছু করে। আমি চাইবো না কখনো ওই 1000 টাকা 2000 টাকা ইনকাম করতে গিয়ে বা 200-300 টাকা ইনকাম করতে গিয়ে হিউজ ছেলে আসুক আর তারা না পড়ে শুধু ব্যাচটা কিনে বাড়িতে বসে থাকুক। এটা আমি কখনোই চাইবো না। যা প্রবলেম হোক, তুমি কাজ করতে গেছো, তুমি টিউশন পড়াতে পড়াতে পড়তে পারছো না, সবকিছু আমাকে জানাবে। তারপর আমি সলিউশন বলবো, আমি গাইড করবো তোমাদের। ওই 1000-2000 ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও কিন্তু আমি এভাবেই করি। যার জন্য এত ছাত্রছাত্রী আমাকে নামে চেনে, জানে এবং আমাকে মানে, ভালোবাসে তারা, কারণ আমার সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক থাকে। এবং শুধু তাই নয়, আমার কাছ থেকে যারা পেয়েছে চাকরি, যারা চাকরি করছে, তারাও তোমাদের হেল্প করবে, একদম ডাইরেক্ট হেল্প পাবে তাদের থেকে, এটুকু বলতে পারি। ফলে তুমি একটা যথেষ্ট ভালো প্রিপারেশনের জায়গায় থাকবে। ঠিক আছে? তো একটাই কথা বলবো, যারা অন্তত ব্যাচ নিতে পারছো না, ডেফিনেটলি ভিক্টরি এডুকেশনকে তোমার ভালোবাসা দিতে পারো, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ প্রত্যেককে। এই ক্লাসগুলো আসবে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে নেক্সট ক্লাসে। এরপর তোমাদের ম্যাথ ক্লাস, জিকে ক্লাস আসবে। ওকে, চলো, গুড নাইট।